পাল্টাপাল্টি আঘাতে কাঁপছে ইরান। ইসরায়েল আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে ফিরবে তেহরান। তেল আবিবকে চাপ না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের। সংঘাত বন্ধের আহ্বান গুতেরেসের। রাষ্ট্র নির্বাচন নিয়ে দ্বিমুখী অবস্থান। দ্রুত তফসিল চায় গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র শিবির। ভোটের পরিবেশ নেই বলছে ছাত্রদল। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস প্রশাসনের। ভয়ঙ্কর রূপে ডেঙ্গি। বহুতল ভবনে মিলছে এডিসের লার্ভা। মশক নিধনে উদাসীনতার অভিযোগ। তৎপর মনিটরিং সেল। দাবি দুই সিটির র্যাপিড ক্রাশ প্রোগ্রামের তাগিদ। এবং পরপারে পাড়ি জমালেন খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। ভুগছিলেন বার্ধক্যজনিত জটিলতায়, ছিলেন লাইফ সাপোর্টেও। সতীর্থ সহকর্মীদের শোক। দেখছিলেন শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে এলিনায়াত। না 8 দিন ধরে পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে 15টি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। পাল্টা জবাবে হাইফায় ইরানি হামলায় আহত হয়েছেন অন্তত 31। সংঘাতের মধ্যেই ইরানের সেমনান শহরে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শহরটির কাছে একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় তা উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলার প্রশ্নই ওঠে না। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইরান ইসরায়েল সংঘাত। দুই দেশেই সমান্তরালে চলছে ক্ষমতা প্রদর্শনের লড়াই। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, শুক্রবার ভোরে ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে একযোগে হামলা চালায় তারা। 15টি যুদ্ধবিমান অংশ নেয় এই অভিযানে। ব্যবহার হয় অন্তত 30টি অস্ত্র। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলের হাইফা শহরে। বিস্ফোরণে আহত হন অনেকে। একই দিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের উদ্দেশ্যে দেশটির রেভলিউশনারি গার্ড কর্পসের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করা হয়। তেল আবিবের কাছে অবস্থিত ওয়েজম্যান ইনস্টিটিউট সহ একাধিক স্থাপনায় বিস্ফোরণ ঘটায় ইরানি ক্ষেপণাস্ত্র। সংঘাতের মধ্যে ইরানের উত্তরাঞ্চলের সেমনান শহরে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শহরটির কাছে একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় তা উদ্বেগ সৃষ্টি করেছে। ভূতাত্ত্বিক ও রাজনৈতিক দুদিক থেকেই অঞ্চলটি গুরুত্বপূর্ণ বলে দাবি গণমাধ্যমের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, লক্ষ্য অর্জনে যতদিন প্রয়োজন ইরানে হামলা চালিয়ে যাবে তার দেশ। তিনি দাবি করেন, শুধু ইসরায়েল নয়, বিশ্বের বহু দেশকেই বাঁচানোর লড়াই করছে তার দেশ। 20,000 ক্ষেপণাস্ত্র এবং একটি উন্মাদ শাসক গোষ্ঠীর পারমাণবিক বোমার হুমকি। এটা ইসরায়েলের অস্তিত্বের সংকট। যতদিন লাগবে ততদিন লড়ব। একই সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার হাইফায় সংবাদ সম্মেলনে বলেন, তারা ইরানকে বিশ্বাস করেন না। তার দাবি, ইরান কখনো আন্তরিকভাবে আলোচনা করে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকায় তাদের উপর হামলা বন্ধে চাপ প্রয়োগ করা অনুচিত। তিনি বলেন, ইসরায়েল ভালো করছে, যুদ্ধে এগিয়ে আছে, তবে ইরান ততটা ভালো করছে না বলে মন্তব্য করেন তিনি। ইউরোপীয় কূটনীতিকদের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান এলেও ট্রাম্প জানান, আপাতত যুক্তরাষ্ট্র এমন কোনো চাপ দেবে না। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প তার গোয়েন্দা সংস্থার মূল্যায়ন প্রত্যাখ্যান করেন। গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের বরাতে বলা হয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ মেলেনি, কিন্তু ট্রাম্প এই মূল্যায়নকে নাকচ করে দেন। এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই ইরানকে 2 সপ্তাহের সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানায়, ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় ও রাসায়নিক দূষণের ঝুঁকি তৈরি হয়েছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, কেন্দ্রের ভেতরে ইউরেনিয়াম আইসোটোপ ছড়িয়ে পড়েছে, যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের ওপর জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, আগ্রাসন বন্ধ করলে কূটনীতিতে ফিরতে প্রস্তুত তেহরান। জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। এদিকে ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানে হামলা বন্ধ করবে না বলে জানিয়েছে ইসরায়েল। তবে ইরানও সাফ জানিয়েছে, আত্মরক্ষায় পিছপা হবে না তারা। এদিকে চীন, রাশিয়া, ইরাক সহ বিভিন্ন দেশ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে দ্রুত অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে।
ইরান ইসরায়েল ইস্যুতে জরুরি বৈঠক জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বৈঠকে দুই দেশের প্রতি সতর্ক বার্তা দেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন, সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। পারমাণবিক স্থাপনায় হামলা, বেসামরিক নাগরিক হত্যা ও অবকাঠামো ধ্বংস পরিস্থিতিকে পৌঁছে দিয়েছে ভয়াবহ পর্যায়ে। তাই শান্তির আহ্বান জানিয়ে সংঘাত বন্ধের তাগিদ দেন তিনি। The confrontation between Israel and Iran ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত দ্রুতই ভয়াবহ মাত্রায় পৌঁছাচ্ছে। নিহত ও আহত হচ্ছে বেসামরিক মানুষ, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, পাড়া মহল্লা ও নাগরিক অবকাঠামো। হামলা চালানো হচ্ছে পারমাণবিক স্থাপনাতেও। গোটা বিশ্ব উদ্বেগ নিয়ে তা পর্যবেক্ষণ করছে। আমরা এক সম্ভাব্য বিশৃঙ্খলার মুখোমুখি হচ্ছি। এই সংঘাত বিস্তৃত হলে এমন আগুন জ্বলে উঠতে পারে যেটা কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না। We are on course. বৈঠকে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন জানান, ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত এই হামলা চলবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বলেন, নিজেদের প্রতিরক্ষায় পিছপা হবে না ইরানও। চীনের প্রতিনিধি ফু কং বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা বিপজ্জনক নজির স্থাপন করেছে। ইসরায়েলের উচিত যত দ্রুত সম্ভব অস্ত্রবিরতি ঘোষণা করা। রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেন, তেল আবিব কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে। তিনি বলেন, ইসরায়েল এমন এক সময় হামলা চালিয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল। জাতিসংঘে নিযুক্ত ইরাকের প্রতিনিধির অভিযোগ, নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে ইসরায়েলের 50টি যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এই বিমানগুলো বসরা, নাজাফ ও কারবালার পবিত্র স্থান অতিক্রম করে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে জেনেভায় ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের জনগণের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে ফিরতে প্রস্তুত ইরান। ইরানের ওপর যে কোনো অবকাঠামোগত হামলা হলে তার প্রতিক্রিয়া হবে মারাত্মক। আর ইসরায়েল ভালোভাবেই জানে তাদের কোন কোন লক্ষ্যে আমরা কতটা নির্ভুলভাবে আক্রমণ চালাতে পারি। এদিকে জেনেভায় এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। মার্কিন প্রশাসন ইরানে আক্রমণ করতে চায় বলে শঙ্কা জানান তিনি। পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক চেষ্টার আহ্বান জানিয়েছে ইউরোপীয় নেতারা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, এটি এক বিপজ্জনক মুহূর্ত যা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল ব্যারো জানান, ইরান আলোচনায় আগ্রহ দেখিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সংঘাতের পথে হাঁটবেন না, বরাবরই এমন প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতেও আগুনে ঘি ঢালার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নিয়েছেন সপ্তাহ দুয়েক। ট্রাম্প কি এই সময়টা কূটনৈতিক সমাধানের জন্য নিয়েছেন, নাকি আরেকটি যুদ্ধের ছক আঁকছেন, তা নিয়ে এখন প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। নির্বাচনী প্রচারণায় দিয়েছিলেন শান্তির বার্তা। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজায় আগ্রাসন, কোথাও সংঘাত অবসানে ভূমিকা রাখেননি ডোনাল্ড ট্রাম্প। সবশেষ ইরান ইসরায়েল যুদ্ধেও আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যা বলেন তা করেন না। এছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর তিনি তেহরান সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন তাও পরস্পর বিরোধী। সম্প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শিগগিরই শান্তি প্রতিষ্ঠার ইঙ্গিত দেন ট্রাম্প। আবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যোগদানের পাশাপাশি একটি সম্ভাব্য বিকল্প হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে তা সিদ্ধান্ত নেবেন। তাহলে ট্রাম্প কি সত্যিই শান্তি চান, নাকি নতুন করে যুদ্ধের ময়দান তৈরি করছেন, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতেও ট্রাম্প শান্তির বার্তা দেন, সময় নেন, মস্কোর সঙ্গে সমঝোতার কথাও বলেন। কিন্তু পরে জানা যায়, সেই সময়ে গোপনে ইউক্রেনে 20টি CIA এর ঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। গুঞ্জন চলছে, এবারও কি সেই চেনা পদ্ধতি অনুসরণ করছেন ট্রাম্প। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। অর্থ সংকটে বন্ধ কক্সবাজারের রুখিয়া বিশেষায়িত হাসপাতাল, সেবা বঞ্চিত কয়েক লাখ বাসিন্দা ও রোহিঙ্গা, দ্রুত চালুর চেষ্টায় প্রশাসন। 2 সিটি কর্পোরেশনের বহুতল ভবনে মিলেছে এডিসের লার্ভা। কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। এই জন্য নগর কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন নগরবাসী। যদিও কর্তৃপক্ষের দাবি, মশক নিধনে ওয়ার্ড পর্যায়ে কাজ করছে মনিটরিং সেল। ডেঙ্গির
বিস্তার রোধে রয়েছে বিটিআই লার্ভিসাইড প্রয়োগের চিন্তাও। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু মোকাবেলায় জরুরি ভিত্তিতে র্যাপিড ক্রাশ প্রোগ্রাম চালু করা উচিত। আবু সাইদ নিশানের রিপোর্ট। শখের ছাদ বাগানে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র, টবে জমে থাকা পানি, প্লাস্টিক ড্রাম কিংবা অব্যবহৃত পাত্রে ভয়ঙ্কর এডিস মশার বিস্তার। ঢাকার 2 সিটি কর্পোরেশনের এমন অনেক বহুতল ভবনে মিলেছে ডেঙ্গুর বাহক এডিসের লার্ভা। এবার বর্ষার আগেই ডেঙ্গুর চোখ রাঙানিতে বেড়েছে আতঙ্ক। নগরবাসী বলছেন সরকারি উদ্যোগ চোখে পড়ছে না তাদের। এছাড়া সচেতন নন সাধারণ মানুষও। আগে তো মাঝে মধ্যে আসতো, কিন্তু এখন ওইভাবে ওষুধ কোনো কিছু দিতেছে না। ওষুধ না ব্যবহার করে না দেয়, সেক্ষেত্রে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। বাসার আশেপাশে আনাচে অনেক পানি জমা আছে, রাস্তাঘাট পরিষ্কার রাখা, তারপর হচ্ছে বাড়ির আনাচেগুলো পরিষ্কার রাখা। তো এটা আর কি নাগরিক হিসেবে আর কি এটা আমাদেরও একটা দায়িত্ব। ডেঙ্গু চারিদিকে এবার হচ্ছে জানতে পারতেছি, কিন্তু এবার আমার মনে হচ্ছে সরকার অতটা সচেতন না। গত বছর দেখছি অনেকবার আমাদের এখানে আসছে, বলছে পানি পরিষ্কার করেন, বাড়িঘর ক্লিন করেন। সবাই যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাহলে ডেঙ্গু হবে না। যদিও নগর কর্তৃপক্ষের দাবি মশক নিধনে ওয়ার্ড পর্যায়ে গঠন করা হয়েছে মনিটরিং সেল। ডেঙ্গুর বিস্তার রোধে বিটিআই লার্ভিসাইড প্রয়োগের চিন্তা করছে উত্তর সিটি কর্পোরেশন। দক্ষিণের প্রশাসকের কণ্ঠেও একই সুর। 25টা ওয়ার্ডকে সিলেক্ট করেছি হটস্পট হিসাবে। সেগুলো হচ্ছে প্রিভিয়াস ডেটা এবং পেশেন্টের সংখ্যা দিয়ে। এই 25টা ওয়ার্ডে 34টা টিম কাজ করবে এবং প্রতিটা টিমে 15 জন করে সদস্য থাকবে। এদের কাজ হবে যে সোর্সগুলোকে রিডাকশন করা, সোর্সগুলোকে পিক করা। সোর্স পিক করলে তাহলে ব্রিডিং প্লেসের সংখ্যা কমে যাবে। ছাদ বাগানে যে টবগুলো আছে সেই টবের মধ্যে যদি আমি বিটিআই গ্র্যানুলসটা দিয়ে দিই, তাহলে সেখানে সে প্ল্যান্টেরও কোনো ক্ষতি করবে না, আবার সেখানে মসকিটো হতে পারবে না। এটা আমাদের একটা নতুন এডিশন। ইনশাল্লাহ আমরা আগামী 3 মাসের মধ্যে এই প্রকিউরমেন্টে যাব। মশকের উৎস যেখানে উৎপাদন হয় সেটাকে বন্ধ করা যায়, এই জন্য আমরা মোবাইল কোড করার জন্য আমাদের জনগণকে সচেতন করা হবে, একই সঙ্গে তাদেরকে কিছুটা হলো আইনের আওতায় নিয়ে আসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে র্যাপিড ক্র্যাশ প্রোগ্রাম চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। এডিস মশা যদি আমরা এখনই নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এই বছর ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। জরুরি ভিত্তিতে আমাদের র্যাপিড ক্র্যাশ প্রোগ্রাম চালানো উচিত এবছরের ডেঙ্গু মোকাবেলা করার জন্য। ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এখনও দ্বিমুখী অবস্থানে ছাত্র সংগঠনগুলো। নির্বাচন কমিশন গঠনকে স্বাগত জানিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র শিবির দ্রুত তফসিলের দাবি জানালেও ভোটের পরিবেশ নেই বলে দাবি ছাত্র দলের। গঠনতন্ত্রে প্রার্থীর বয়সসীমা না রাখা নিয়ে সমালোচনা করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র শিবির। আর ছাত্র দলের অভিযোগ, কাউকে বিশেষ সুবিধা দিতে নির্বাচন নিয়ে প্রশাসন তড়িঘড়ি করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকতার ঘাটতি নেই বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শাকির আহমেদের রিপোর্ট। গত 16 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন পরিচালনার জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ 10 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্তভাবে অনুমোদন করে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে স্বাগত জানিয়ে দ্রুত তফসিল ঘোষণার দাবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবিরের। তবে একটি সংগঠনকে বিশেষ সুবিধা দিতেই চূড়ান্তভাবে অনুমোদিত গঠনতন্ত্রে প্রার্থীর বয়সসীমা রাখা হয়নি বলে অভিযোগ তাদের। নির্দিষ্ট বয়সসীমা থাকাটা সাধারণ শিক্ষার্থীদের জন্য, যারা আসলেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে, এটি জরুরি ছিল বলে আমরা মনে করি। দেরি করার যে প্রবণতা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভেতরে দেখেছি, সেই প্রবণতা যাতে আর ফিরে না আসে। নির্বাচন করবার জন্য বয়সকে কোনো লিমিটেশনের মধ্যে রাখবেন না, যখন আপনি উন্মুক্ত করে দিবেন, তখন ওই যে যারা দীর্ঘদিন ধরে আদুবাই হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে নানা রকম সুবিধা নেওয়ার জন্য, তাহলে তারা এই সুযোগটি পাবে। কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন তার নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের কাছে, গোষ্ঠীর কাছে কেমন যেন জিম্মি হয়ে থাকে। এখনো ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি দাবি করে ছাত্রদল বলছে, কাউকে বাড়তি সুবিধা দিতেই এখনো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে ডাকসু নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন যদি মনে করে 2019 সালের মতো একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্য বা তড়িঘড়ি করে একটি নির্বাচন, যেনতেন নির্বাচন আয়োজন করে ফেলবে, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে হয় যে শিক্ষার্থীদের যে পূর্ণ অধিকার নিশ্চিতের জন্য যে ডাকসুর স্বপ্ন বা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি বাস্তবায়ন হবে না। কাউকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ছাত্রলীগের ঝটিকা মিছিল
কোথায় করেছে, যেখানে করেছে সেটা কি ক্যাম্পাসের ভেতরের কোনো জায়গা? বিভিন্ন জায়গায় যে দুর্নীতিরাই আমাদেরকে বলেন এবং এগুলো আমরাও নিজেরা ঘুরে ঘুরে দেখি, শিক্ষার্থীরা বলেন, আমরা সেগুলো মিট আপ করার চেষ্টা করছি। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি নানা উদ্যোগের কথা জানিয়েছেন প্রক্টর। শতভাগ প্রোটেকশন আছে এটা কেউ বলতে পারবে না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার রাতে 9:30টার দিকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতের খ্যাতিমান এই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া সংস্কৃতি অঙ্গনে। আজ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে চঞ্চল মাহমুদকে। নন্দিত আলোকচিত্রী, আধুনিক ফ্যাশন ও মডেল ফটোগ্রাফির অন্যতম দিকপাল চঞ্চল মাহমুদ। ক্যামেরা হাতে দেশের আলোকচিত্র জগতে যিনি সক্রিয় ছিলেন 4 দশকের বেশি সময়। তাঁর ক্যামেরাবন্দী হয়ে পরিচিতি পেয়েছেন অসংখ্য মডেল, অভিনেতা। দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। 4 বছর আগেও একবার লাইফ সাপোর্টে ছিলেন তিনি, তবে সেইবার মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরতে পারলেও এবার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 66 বছর বয়সী খ্যাতিমান এই আলোকচিত্রী। তার মৃত্যুতে শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে। ফটোগ্রাফি জগতের একটা অনন্য দিকপাল আমাদের চঞ্চল মাহমুদ। মিডিয়াতে যারা জৌলুস নিয়ে কাজ করছে তাদের ফটোগ্রাফিটা চঞ্চল মাহমুদের হাত ধরেই আসা। চঞ্চল মাহমুদ বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। বাংলাদেশের সোনালী দিনের যে ফ্যাশন ফটোগ্রাফার, তার ভিতরে তিনি ছিলেন অন্যতম এবং তিনি ছিলেন এই ফ্যাশন ফটোগ্রাফির ধারক বাংলাদেশের। ওনার হাত ধরে আমাদের দেশের অনেকে স্টার হয়েছেন, তো সেই মানুষটা চলে গেছেন, এটা অবশ্যই আমাদের দেশের সংস্কৃতিতে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে চঞ্চল মাহমুদের মরদেহ। সেখানে বাদ জোহর জানাজা শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে। অনেক কষ্ট পেয়েছে, অপেক্ষা করে থাকতো তার হাতে গড়া কোনো শিল্পী আসলে সে ভীষণ খুশি হতো। তার ছাত্রছাত্রী তো রেখে গেছে 3,500 ছাত্রছাত্রী। বাংলাদেশের সংস্কৃতি মণ্ডল তো তার হাতে গড়া অনেক নায়ক নায়িকা মডেল, তার হাতে অনেক সমৃদ্ধ হয়েছে। ছবি তোলার পাশাপাশি চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন খ্যাতিমান এই আলোকচিত্রী। তার ছবি নিয়ে হয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার রাত 9:10টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন সাংবাদিকরা। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। স্বজনরা জানান, রাত 9টার দিকে বাসায় প্রচণ্ড বুকে ব্যথা অনুভব ও অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুন রেজা চ্যানেল 24-এর খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। অর্থ সংকটে বন্ধ হয়ে গেল কক্সবাজারের উখিয়া বিশেষায়িত হাসপাতাল। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উখিয়া ও টেকনাফের স্থানীয় এবং 33টি ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা। এর মধ্যে প্রতিষ্ঠানটি সরকারের সংশ্লিষ্ট দফতরে বুঝিয়ে দেওয়া হয়েছে, তবে এনজিও, আইএনজিও কিংবা স্বেচ্ছাসেবী সংস্থা দিয়ে বিশেষায়িত হাসপাতালটি চালু করার চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রয়েছে 5 লাখের মতো স্থানীয় বাসিন্দা। তার সঙ্গে যুক্ত হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া 13 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক। কিন্তু তাদের চিকিৎসা সেবায় আধুনিক ব্যবস্থা না থাকায় ছুটতে হতো কক্সবাজার জেলা সদর হাসপাতাল বা চট্টগ্রামে। এই সমস্যার সমাধানে 2022 সালের জুলাই মাসে চালু হয় উখিয়ার বিশেষায়িত হাসপাতাল।
বিশেষজ্ঞ চিকিৎসক, বিনামূল্যে ওষুধ সরবরাহ ও আধুনিক চিকিৎসা সামগ্রী নিয়ে চালু হওয়া হাসপাতালে ছিল সার্জারি, ট্রমা কেয়ার সহ সব ধরনের স্বাস্থ্যসেবা। এছাড়া ছিল সার্বক্ষণিক জরুরি ইউনিট, অত্যাধুনিক ল্যাবরেটরি এবং ডায়াগনস্টিক সুবিধা, যা মিলত সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু অর্থ সংকটের কারণে গত 14 মে থেকে বন্ধ হয়ে গেছে বিশেষায়িত হাসপাতালটি। নষ্ট হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ আধুনিক চিকিৎসার সরঞ্জাম। শুধু চুরি ঠেকাতে দায়িত্ব পালন করছে কয়েকজন নিরাপত্তারক্ষী। এখন শুধু ডেন্টাল আর আইকুলা আছে, এখন এরা ওই দেশ ছুটিতে চলে গেছে, আমরা 10 জন এখানে সিকিউরিটি গার্ড হিসাবে আছি। হাসপাতালটি বন্ধ রয়েছে তা জানেন না অনেক স্থানীয় বাসিন্দা সহ রোহিঙ্গারা। প্রতিদিনই সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন তারা। এটা ছিল মা ও শিশুদের জন্য বিশেষ করে এই হাসপাতালটা খুব কার্যকরী। যদি আমরা চিকিৎসা পাইতাম তাহলে আমাদের জন্য একটু বেটার হতো, সেটা আর কি। এখান থেকে কষ্ট অনেক দূরে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বুঝিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে বিশেষায়িত হাসপাতালটি ফের চালু করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এটা আমাদের জন্য একটা বড় সংকটের বিষয় হয়ে গেল, কারণ এত সুন্দর সার্ভিসটা দেওয়া হতো ওখানে। জাতিসংঘ আমাদেরকে বলে দিয়েছে এটা সম্ভব না, অলরেডি এটা আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি অন্য কোনো আইএনজিও বা এনজিও বা বাংলাদেশের কোনো সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা এখানে এটা নিতে পারে কিনা। জাপানের অর্থায়নে হাসপাতালটি নির্মাণ করা হয় UNHCR এর মাধ্যমে। পরে দাতা সংস্থা ফ্রেন্ডশিপের ব্যবস্থাপনায় আরও আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছিল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জটিলতা কাটিয়ে অবশেষে জুলাই থেকে গার্মেন্টস পণ্য পরিবহনের সরাসরি কার্গো সার্ভিস চালু করতে যাচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। প্রথম পর্যায়ে একটি বিদেশি প্রতিষ্ঠান সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে। ইউরোপগামী পণ্যগুলো উজবেকিস্তান এবং অন্য রুটের পণ্য যাবে চীন হয়ে। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভারত আকস্মিকভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পরপরই বিকল্প পথ খুঁজতে শুরু হয় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে কার্গো পণ্য পাঠানোর তোড়জোড়। এই প্রক্রিয়ায় মুখোমুখি হতে হচ্ছে নানা চ্যালেঞ্জের। বিশেষ করে ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে প্রথম প্রয়োজন বিশেষায়িত RA3 জোন এরিয়া গড়ে তোলা। একই সঙ্গে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের কোনো বিকল্প ছিল না। ইউরোপে কার্গো ফ্লাইট অপারেশনকে টার্গেট রেখে মূলত আমাদের এখানে RA3 যে সিকিউরিটি ফ্যাসিলিটিসগুলো রাখা দরকার, সেই ফ্যাসিলিটিসগুলো এনশিওর করার জন্য যে প্রস্তুতি প্রয়োজন আমাদের, সেটাই আমরা আমাদের কাজটা চলমান রয়েছে। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ নিজেরাই কার্গো সার্ভিস চালু করতে নানা পক্ষের সঙ্গে আলোচনা শুরু করে। এর মধ্যে সপ্তাহে 2টি কার্গো বিমান পরিচালনার মাধ্যমে বাংলাদেশি কার্গো পরিবহনে রাজি হয় চট্টগ্রাম ইপিজেড এবং কোরিয়ান ইপিজেডে সবচেয়ে বড় বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠান। মাঝারি সাইজের এই কার্গো বিমানের একটি উজবেকিস্তান এবং অন্যটি চীনে পণ্য পরিবহন করবে বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক। মাঝারি সাইজের বিমান অপারেট করবে, যেটা ইনিশিয়ালি প্রথম দিকে RA3 জোন হওয়ার আগ পর্যন্ত তারা হয়তো বা উজবেকিস্তানে নিবে, ওখান থেকে বাই রোডে তারা ইউরোপ নিবে, আর চায়নার কোনো জায়গায় তারা নিয়ে যাবে এইসব ছোট ছোট মাঝারি সাইজের বিমানে। চট্টগ্রাম নগরীতে 2টি বিশাল ইপিজেডের পাশাপাশি 250-এর বেশি গার্মেন্টস কারখানা থাকলেও জরুরি এয়ার শিপমেন্টের ক্ষেত্রে রাজধানী ঢাকায় ছিল ভরসা। এক্ষেত্রে শাহ আমানত বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু হওয়াকে রফতানি বাণিজ্যের জন্য বিশেষ মাইল ফলক হিসাবেই দেখছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম থেকে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এটা অনেক ভালো হবে, কারণ এটাতে চট্টগ্রামে যারা ব্যবসায়ী আছে তাদের জন্য খরচ কমবে, সময় বাঁচবে এবং এটাতে ঢাকার উপর চাপও কমবে। উল্লেখযোগ্য পরিমাণে গার্মেন্টস পণ্য রপ্তানি না হলেও যাত্রীবাহী বিমানের মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল সবজি রপ্তানি করছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত 7,32,000 কেজি এবং 2024 সালে 43,12,000 কেজি কার্গো পণ্য পাঠিয়ে 3,14,00,000 টাকা আয় করেছে। শুধু যে তৈরি পোশাক রপ্তানি হবে তা কিন্তু নয়, যথাযথ ব্যবস্থা নেওয়া হলে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সবজি ও ফল রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অবশ্য 2005 সাল থেকে এয়ার এমিরেটস এবং ইত্তেহাদ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্গো ফ্লাইট পরিচালনা করে আসলো। করোনা লকডাউনের সময় 2021 সালে তা বন্ধ হয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। গাজাবাসীদের প্রতি সহমর্মিতা প্রদর্শনে যুক্তরাজ্যের এক
সামরিক বিমান ঘাঁটির 2টি বিমান নষ্ট করেছে ফিলিস্তিনপন্থী কর্মীরা। এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থী কর্মী মাহমুদ খলিল। এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 82 ফিলিস্তিনি। ইরানের সঙ্গে সংঘাত চললেও গাজায় থেমেনি ইসরায়েলি আগ্রাসন। শুক্রবার গাজার কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে শতাধিক মানুষ নিহত হন, যাদের মধ্যে অনেকেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন। ইউনিসেফ জানায় ইসরায়েলি হামলায় আহত 13 বছর বয়সী আবেদ আল রহমান মারা গেছে। আগেই হাসপাতালের বিছানায় শুয়ে শিশুটি ইউনিসেফের ভিডিওতে বলেছিল সে কিভাবে সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়। এদিকে নিউ ইয়র্কের একটি আদালত আদেশ দিয়েছেন অবৈধ অভিবাসনের দায়ে গ্রেফতার হওয়া মাহমুদ খলিলকে মুক্তি দিতে হবে। গাজায় যুদ্ধের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন বলে মার্চে গ্রেফতার হয়েছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির অভিযোগ তোলে অধিকার সংস্থাগুলো। খলিল বলেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার জন্য। একই সঙ্গে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে তৎপরতার দাবি জানিয়েছে ফিলিস্তিনপন্থী একটি সংস্থা। প্যালেস্টাইন অ্যাকশন নামের এক গ্রুপের সদস্যরা বিদ্যুৎ চালিত স্কুটারেই ঢুকে পড়েন ঘাঁটিতে। 2 বিওয়াজার জেট বিমানের টারবাইন ইঞ্জিনে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ছিটিয়ে দেন লাল রং। তাদের দাবি, যুক্তরাজ্য প্রকাশ্যে নিন্দা জানালেও গোপনে যুদ্ধ তৎপরতায় সহায়তা দিচ্ছে। ইসরায়েলি ও মার্কিন বিমানকে দেশটি সাইপ্রাস ঘাঁটি থেকে জ্বালানি সরবরাহ করছে বলে দাবি করে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে বলেছে এটি রয়্যাল এয়ারফোর্সের সম্পদের বিরুদ্ধে বর্বরতা। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এটিকে লজ্জাজনক বলে আখ্যা দেন। ঘটনার পরই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা শুরু করেছে সরকার। রং ছিটানো হলেও বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। পাল্টাপাল্টি আঘাতে কাঁপছে ইরান ইসরায়েল। আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে ফিরবে তেহরান। তেল আবিবকে চাপ না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের। সংঘাত বন্ধের আহ্বান গুতেরেজের। এবং ভয়ঙ্কর রূপে ডেঙ্গু। বহুতল ভবনে মিলেছে এডিসের লার্ভা। মশক নিধনে উদাসীনতার অভিযোগ। তৎপর মনিটরিং সেল। দাবি 2 সিটির র্যাপিড ক্রাশ প্রোগ্রামের তাগিদ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।